জামাতকে আসলে জিয়াউর রহমান সাহেব রিভাইভ করেছিলেন। সকল আওয়ামী লীগ না, সকল বিএনপি না, সবখানেই জামাত ইসলাম আছে। সকল জামাত যারা পেল তারা খুব খুশি, আর যারা পেল না তার তারেক রহমান সাহেব খারাপ। জামাতকে আসলে জিয়াউর রহমান সাহেব রিভাইভ করেছিলেন, কাছে টেনে নিয়েছিলেন। কিন্তু জামাত যে আইডিওলজিগুলো বা যে চিন্তা চেতনা, ধ্যান ধারণা, যে ড্রেস কোড বা যে কাজগুলো করতে চাচ্ছিল ওইগুলো অ্যাভেল করা, ওন করা, এটা জিয়াউর রহমান সাহেবের পক্ষে ওই মুহূর্তে সম্ভব ছিল না। কেন তখনও পর্যন্ত মুক্তিযুদ্ধের একটা দগদগে দাগ বাংলাদেশের আনাচে কানাচে ছিল এবং অসংখ্য মুক্তিযোদ্ধা সোলজার তখনও সেনাবাহিনীতে ছিল। তো এটা নিয়ে প্রচণ্ড রকম সমস্যা হচ্ছিল। তার সঙ্গে সঙ্গে জাসদ ছিল, কর্নেল তাহেরের মানে তার ফাঁসি হওয়ার পরও একটা শক্তিশালী সাপোর্টার সেনাবাহিনীতে ছিল। ফলে তার পক্ষে ওটা মানে জামাতকে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না, মোকাবেলাও করা সম্ভব ছিল না। তো এই জন্য তাকে পলিটিক্যালি তিনি প্রথমে চেষ্টা করলেন যে ওই সময়টাতে কিন্তু মৌলানা মান্নান সাহেবের অভ্যুদয় ঘটে এবং হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট জমিয়তুল মুদাররিসিন করতেন, কিন্তু সেইখান থেকে ইরাকের সঙ্গে তার অনেক সম্পর্ক। এটা এরশাদের আমলে কিন্তু তাকে জিয়াউর রহমান সাহেব প্রথম তাকে ফিল্ডে নিয়ে আসলে মূলত এন্টি জামাত অ্যাক্টিভিটিস করার জন্য। তো তিনিও মুক্তিযুদ্ধে তার বিতর্কিত ভূমিকা ছিল বাহাউদ্দিন সাহেবের বাবার। কিন্তু আমার বাংলাদেশে আমার দেখা মতে মানে আলেম ওলামাদের মধ্যে, আরবি জানাদের মধ্যে আমি মাওলানা মান্নান সাহেবের মতো এত লেখাপড়া জানা, এত চৌকস এবং এত বুদ্ধিমান, স্মার্ট কাকে বলে, আমি এই বাংলাদেশের আপনি কোনো লোককে, আপনি মাওলানা মান্নান সাহেবের সাথে আপনি চলছেন কিনা জানি না, তার মতো এত মেধাবী, এত ক্যারিশম্যাটিক, সে যে আরবি বলতে পারতেন, তিনি যে ইংরেজি বলতে পারতেন, তিনি যে বাংলা বলতে পারতেন এবং যে কোনো মানুষকে এক মিনিটে তিনি যেভাবে কনভিন্স করতে পারতেন, হোক সেটা নারী। আমি অনেক ছোট, কিন্তু আমি তাকে দেখেছি একাধিকবার এবং যেহেতু খুবই কাছাকাছি, যেহেতু আমি ইনকিলাবে আমার ক্যারিয়ার শুরু, তো আমি তাকে বস হিসেবে দেখেছি। তো আমি তাকে বুঝতে পারি। তো এই মানুষটিকে জিয়াউর রহমান সাহেব ব্যবহার করেছেন মূলত এই জমিয়তুল মুদাসসিরিনের মাধ্যমে একটা ভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করে জামাতের বিরুদ্ধে। তো তারপরেও কিন্তু যেহেতু ওটা 100% পলিটিক্যাল ছিল না, মান্নান সাহেব তাকে যথেষ্ট মানে রিলিফ দিয়েছেন জিয়াউর রহমান সাহেবকে। তারেক রহমান সাহেবের যে কতগুলো প্রবলেম, ফার্স্ট প্রবলেম হলো তার অফিসের মধ্যে 3টি গ্রুপ আছে। আপনি সেটা জানেন? তাহলে উনিও তো জানেন। হ্যাঁ, উনি অবশ্যই জানেন, আমার চেয়ে ভালো জানেন। কিন্তু আমরা বাইরে থেকে দেখি, প্রথম এই মুহূর্তে যে গ্রুপটি, যেটা হলো তার সঙ্গে লন্ডন থেকে যারা এসছেন একেবারে ঘরের মানুষ, আপনজন, তাদের দাপট সবচেয়ে বেশি। এরপর হলো যে এখানে বসে স্কাইপের মাধ্যমে যে ইয়াং তরুণ তুর্কিদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল, খুব ভালো সম্পর্ক ছিল, এই একটা গ্রুপ। আর হলো যারা সিনিয়র বেগম জিয়ার সঙ্গে যাদের রাজনীতি ছিল, এই 3টা গ্রুপ। তো এই 3টা গ্রুপ হলো প্রিলিমিনারি, তাদের মধ্যে এখন দ্বন্দ্ব সংঘাত, তারপরে শেষে পদ পদবি নিয়ে যা কিছু আসে এগুলো অনিবার্যভাবে তারেক রহমান সাহেবের জায়গায় যদি বিএনপি হতো, আওয়ামী লীগ হতো, সবার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতো। দ্বিতীয় যে গ্রুপটি হবে, যারা পেল তারা খুব খুশি, আর যারা পেল না তার তারেক রহমান সাহেব খারাপ, এই বলে তারা বুক থাপড়াবে এবং তলে তলে জামাতকে টিপ মারবে, লাগাও আসি তোমাদের সাথে, বড় দলে লাগাও, হ্যাঁ গন্ডগোল লাগাও, সমালোচনা করো, এবং তারাই তথ্য পাচার করে দেবে, আজকে এটা হয়েছে ক্যাবিনেট মিটিং, আজকে ওইটা হয়েছে, তোমরা এগুলো বলতে থাকো, আমরা তো বলতে পারি না, তোমরা বলো। এরকম একটা অবস্থা সৃষ্টি হবে, গবের শত্রু বিভীষণ। এরপরে যেটা হচ্ছে আর একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, এটা ওনার জন্য সবচেয়ে বড়, সেটা হলো হঠাৎ করে এই যে ফুল পার্টি। এই গত 17 বছরে মানে এদের কোনো দেখা সাক্ষাৎ কেউ দেখেনি, লন্ডনেও দেখা যায় নাই, বাংলাদেশেও দেখা যায়নি। কিন্তু এই সময়টাতে কোথা থেকে যেন ফুলের তোড়া নিয়ে এনে, এই তারেক রহমান সাহেবের মেয়ে আছে, আর স্ত্রী আছেন, তার পার্সোনাল স্টাফ আছেন, এমনকি ওনার নিজের কাছে আসেন, ভাইয়া ভাবি ইত্যাদি ইত্যাদি, আমরাই এটা করেছি, আমরাই সব, তাদের পোশাক ভালো, টাকা আছে, ধনী, মানে দালাল যাকে বলা হয়, মানে মধু খাওয়া। সকল সরকারের বেলায় এই গ্রুপ থাকে, পরের 2টা গ্রুপ, একটা হচ্ছে কিছু পাই নাই কিছু পেয়েছে, আর একটা হচ্ছে আপনি যেটা বলছেন এখন আগেও ছিল, তার আগেও ছিল। কিন্তু এই গ্রুপটা তারেক রহমান সাহেবের সাথে বেশি প্রবলেম হবে এই কারণে যে যারা আসছে তাদের সঙ্গে গত 17 বছর প্র্যাকটিক্যালি তার সঙ্গে যোগাযোগ ছিল না, যেহেতু দেশের বাইরে। কিন্তু যদি উনি বাংলাদেশে থাকতেন, কিংবা এটা যদি বেগম জিয়া হতেন, কিংবা এটা যদি শেখ হাসিনা হতেন, তাহলে তিনি সবাইকে চিনে যায়, তুই যে ফুল নিয়ে আজকে আসলি, তোর তো এতকাল দেখি নেই, তোর বাপের নাম কি, বাড়ি কোথায়, এই কথাটা জিজ্ঞেস করতে পারতেন। কিন্তু তারেক রহমান সাহেব ভদ্রলোক মানুষ, তিনি এই কথাগুলো জিজ্ঞেস করতে পারবেন না। তো এরকম ইন্টারনালি যে সমস্যাগুলো আছে, তার সঙ্গে সঙ্গে যে মৌলিক রাষ্ট্রের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, বেকার সমস্যা, যেটা আজিজ ভাই বললেন, তারপরে আরও অনেক সমস্যা, আমলাতন্ত্রের সমস্যা, এই সমস্যার কারণে এভরিডে প্রথম 6 মাস তার জন্য একটা বিভীষিকার সময় পার হবে। আর এই সময়টিতে তিনি যদি সফল হন, তিনি যদি প্রচণ্ড সফল হন, তাহলে লোকজন তাকে মনে করবে তিনি তার বাবার মতোই মহামানব। কেন জিয়াউর রহমান সাহেব কিন্তু ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে উইদিন 3 মান্থসের মধ্যে বাংলাদেশে কতগুলো র্যাডিক্যাল পরিবর্তন এসেছিল। দ্রব্যমূল্য, যোগান, সাপ্লাই, যে মালগুলো
বা যে বিষয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য বঙ্গবন্ধু জমানায় পাওয়া যাচ্ছিল না, লবণের অভাব, চিনির অভাব, তো এই জিনিসগুলো কিন্তু জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে অ্যাভেলেবল হয়ে গেছে। তো এখন যে সমস্যাগুলো বাংলাদেশে আছে, এটা যদি তারেক রহমান সাহেব তার বাবার মতো করতে পারেন, তিনি হয়ে যাবেন মহামানব। এবং জামাতের এই জান্নাতের টিকিট, তারপর সে সততা, ন্যায়পরায়ণতা, যে কথাগুলো বলছেন, চাঁদাবাজি সাদাবাজি, এই একটা জিনিসও তার জন্য, তার মানে জনজীবনের যে দুর্ভোগ সেটা দূর করতে পারলেই তিনি জনপ্রিয় হয়ে যাবেন। জনপ্রিয় না, তিনি মহানায়ক হয়ে পড়বেন তার বাবার মতো, এবং জামাত বিপদে পড়বে। আর জামাত যখন বিপদে পড়বে তখন কি করবে, কি আমরা তো একা পারতেছি না, আসো, মানে তখন আওয়ামী লীগের সঙ্গে তারা যোগাযোগ করবে এবং আওয়ামী লীগ তখন আপনি বলছেন যেই বিপদে পড়ুক তারাই এই এটা এক পার্ট, পতিত স্বৈরাচারকে ডেকে নিয়ে আসবে। রাইট, ডেকে নিয়ে আসবে, এতে কোনো ওয়ে নাই, এটাই রাজনীতির। এইদিকে বিপদে পড়লেও জামাত তাদেরকে নিয়ে আসার চেষ্টা করবে, আবার এইদিকে পড়লেও আবার যদি বিএনপি যদি ধরেন খুব খারাপ করছে, অর্থাৎ তারেক রহমান সাহেব পারলেন না, তো উনি প্রতিদিন সরকারের মধ্যে, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবস্থা হয়েছে, তারেক রহমান সাহেবের ঠিক ধরেন সেরকম অবস্থা হলো। সেরকম সম্ভাবনা কি আপনি আছে বলে